বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ প্রবিধান 1943 সালের পুলিশ প্রবিধান এর অধ্যায় হচ্ছে 26টে। এর ধারা হচ্ছে 1 থেকে শুরু করে 1290। আমরা 300 ধারা পর্যন্ত এমসিকিউ করব, 300 ধারা পর্যন্ত এমসিকিউ করব এবং পর্ব হচ্ছে 130টা ধারা সূচি। এরপরও সাজেশন থাকবে। আশা করি এর মধ্যে থেকে আপনাদের শতভাগ প্রশ্ন কমন পড়বে বলে মনে করি। এখন আসেন প্রথমে সূচি বলি, যে সূচিগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 1 খ, পুলিশ প্রবিধানের 1 খ আছে অফিসার। প্রত্যেক পুলিশ সদস্য অফিসারের হিসাবে গণ্য হবে। 33, জনসাধারণের সাথে পুলিশের কি ধরনের সম্পর্ক হবে সেইটা আলোচনা করছে। জনসাধারণের সাথে পুলিশের সম্পর্ক। 34, অবসরপ্রাপ্ত পুলিশের সাথে সম্পর্ক। 34, অবসরপ্রাপ্ত পুলিশের সাথে সম্পর্ক। এরপর আসছেন 35, ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা। 35, ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা। 35, ইন্সপেক্টর জেনারেল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। 53, এসআর মামলা বিশেষ মামলা। 53, এসআর মামলা বিশেষ মামলা। 1116, 1115, 116। 61 প্রবিধানের 61 আছে চৌকিদার প্যারেডে যোগদান। 61, চৌকিদার প্যারেডে যোগদান। 61, চৌকিদার প্যারেডে যোগদান। 62, ট্যুর ডায়েরি। 62, ট্যুর ডায়েরি। 62, ট্যুর ডায়েরি। 68, কেস ডায়েরির হেফাজত। 68, কেস ডায়েরির হেফাজত। 68, কেস ডায়েরির হেফাজত। আমরা এখন আলোচনা করব চতুর্থ অধ্যায়, বিশেষ অধিকার বা সাধারণ নির্দেশাবলী। চতুর্থ অধ্যায়, বিশেষ অধিকার ও সাধারণ নির্দেশাবলী সম্পর্কে আলোচনা করব। আসেন তাহলে দেখলেন কত ধারার ভিতর মাত্র আমরা কয়টা পেলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখন এরপরে 100-র ভিতরে আর আসলে 3টে। 100-র ভিতরে আর 3টে, তাহলে 1 থেকে 100 পর্যন্ত ধারা মোট হচ্ছে 5টা ধারা পড়ব। মোট আমরা 5টা মূল ধারা পড়ব। এখন আর বাকি তাহলে কি পড়ি? এমসিকিউ পড়ি। এখন আসেন 86 ধারার আলোচনা। 86 বিধি। 86 বিধি বা নিয়মের আলোচনা। জনকল্যাণ কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে পুলিশ। জনকল্যাণকর কাজে অংশগ্রহণ করতে পারবে। এমসিকিউ, পুলিশ কোন ধরনের কাজে অংশগ্রহণ করবে? জনকল্যাণ কাজে অংশগ্রহণ করবে। পুলিশ অফিসারগণ সবসময় জনকল্যাণমুখী কর্মকাণ্ডে সহযোগিতা করবে এবং প্রস্তুত থাকবে, এবং যদি কোনো পুলিশ অফিসার হিসাবে তার দায়িত্ব কর্তব্যের মধ্যে কোনো বাধা বিঘ্ন সৃষ্টির কারণ না ঘটে, তাহলে আমি আপনি যে জনকল্যাণমূলক কাজ করব সর্বদা প্রস্তুত থাকব, এটা রাইট আছে। কিন্তু এই জনকল্যাণমুখী কাজ করতে যা বা জনকল্যাণমুখী কাজে প্রস্তুত থাকতে যা যেন কোনো রকমের বাধা বা বিঘ্ন সৃষ্টি না হয়, সে কাজটা করা যাবে না। উদাহরণস্বরূপ যেমন ধরেন কোনো চাঁদা ওগুলো সামনে আছে, তাহলে এইটাই মনে রাখেন, পুলিশ জনকল্যাণমুখী কাজ করবে এবং জনকল্যাণমুখী কাজের জন্য প্রস্তুত থাকবে। এমসিকিউ, পুলিশ কোন ধরনের কাজ করবে? পুলিশ কোন ধরনের কাজ করবে? জনকল্যাণমুখী কাজ করবে। পুলিশ কোন ধরনের কাজের জন্য প্রস্তুত থাকবে? জনকল্যাণমুখী কাজের জন্য প্রস্তুত থাকবে। পুলিশ কোন ধরনের কাজ করবে? পুলিশ জনকল্যাণমুখী কাজ করতে যা কোন ধরনের কাজ করবে না বা কোন ধরনের কর্ম থেকে বিরত থাকবে। পুলিশ জনকল্যাণমুখী কাজ করতে যা এরকম কোনো লোকের বাধার সৃষ্টি হয়, কোনো কারণে বিঘ্ন সৃষ্টি হয় বা অপরাধ সৃষ্টি হয়, এরকম কাজ করবে না। তাহলে পুলিশ অফিসার জনকল্যাণমুখী কাজ করার সময় কোনো বাধা সৃষ্টি হবে, কোনো বিঘ্ন সৃষ্টি হবে, এরকম কাজ পুলিশ করবে না। এমসিকিউ দুটো সাইডে চলে গেল। এখন আসেন ইন্সপেক্টর জেনারেলের পুলিশের ইন্সপেক্টরগণ। এটা গ নাম্বার, পুলিশ ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টরগণ। পুলিশ ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টরগণ তার আওতাধীন, মানে পুলিশ ইন্সপেক্টর আছে থানায় তদন্ত থাকে, অফিসার ইনচার্জ থাকে। আর হচ্ছে কে থাকে? সাব ইন্সপেক্টর বিটের দায়িত্বে থাকে, ফাঁড়ির দায়িত্বে থাকে, ক্যাম্পের দায়িত্বে থাকে। এই তার এলাকাদের, মানে যে যে এলাকার দায়িত্ব আছে তার এলাকায় দিন যে ইউনিয়ন আছে, ডিসপেন্সারি আছে, স্কুল কমিটি, তাহলে ইউনিয়ন পরিষদ আছে, ইউনিয়ন আছে,
ডিসপেন্সারি আছে, স্কুল কমিটি নিযুক্ত হতে পারে। তাহলে এই যে প্রতিষ্ঠানগুলো আছে যাতে ইউনিয়ন কমিটির কি হতে পারে, কমিটির যে কোনো সদস্য নিয়োগ হতে পারে। ডিসপেন্সারি, যে সমস্ত ডিসপেন্সারি আছে ইনি কমিটির যে কোনো পদ, এই সাব ইন্সপেক্টর বা পুলিশের ইন্সপেক্টর এর তার আওতাধীন এলাকায় তিনি এর সদস্য হিসাবে নিযুক্ত হতে কমিটির হিসাবে কমিটির কি সদস্য হিসাবে উনি নিযুক্ত হবেন বা সদস্য পদ লাভ করবেন। তাহলে কিরা কিরা পারে, পুলিশের ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর কি পারে, ইউনিয়ন পরিষদ, ডিসপেন্সারি, স্কুল কমিটি এর কি হতে সদস্য পদ লাভ করতে পারে, নিযুক্ত হতে পারে। এই কিন্তু ভোটাভুটির নির্বাচনে না, ইউনিয়ন পরিষদের যে কমিটি করে, এই ইউনিয়ন পরিষদের একটা কমিটি করবো, চোর ডাকাত অভিযান করা বা বিভিন্ন জনকল্যাণমুখী কমিটির এবং সদস্য পদ এই কমিটিতে অংশগ্রহণ করবে। কিরা করবে, ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর, তার নিম্ন ধাপের নয়, তার নিচের ধাপের লোক নয়। তাহলে ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর কি করবে, ইউনিয়ন পরিষদ, ডিসপেন্সারি, স্কুল কমিটির সদস্য হবে। মনে রাখবেন এইগুলো এমসিকিউ আসলেই পারবেন। ইউনিয়ন ডিসপেন্সারি, স্কুল কমিটির সদস্য পদ লাভ করবে। এবার আসেন 87 ধারা, চাঁদা সংগ্রহ, পূজায় আমন্ত্রণ। কোনো পুলিশ সদস্য কখনো চাঁদা দিতে পারবে কিন্তু চাঁদা আদায় করার জন্য নিয়োজিত হতে পারবে না। যে একটা কমিটির উনি সদস্য পদ আছে, রাস্তায় রাস্তায় মানুষের দ্বারে দ্বারে চাঁদা আদায় করা পুলিশের জন্য নিষেধ, কিন্তু আপনি চাঁদা দিতে পারবেন। এই চাঁদা হচ্ছে মসজিদ, মন্দির, গির্জা, সভা, তারপরে যজ্ঞ, তারপরে ধর্মীয় আরো যে সমস্ত প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের জন্য আপনি চাঁদা পুলিশ অফিসার আদায় করতে পারবে না, কিন্তু চাঁদা দিতে পারবে। খালি পুলিশ চাঁদা সংগ্রহ এবং পূজা আমন্ত্রণ, যদি কোনো পূজা বা মসজিদের মাহফিল এরকম কোথায় আমন্ত্রণ দেয় সেখানে আপনি যাবেন, এতে বিধিনিষেধ নেই, কিন্তু চাঁদা দেবেন বিধিনিষেধ নেই, চাঁদা সংগ্রহ করবেন না। চাঁদা তাহলে পুলিশ কি করবে না, চাঁদা সংগ্রহ করবে না, পূজায় আমন্ত্রণ যাবে এবং চাঁদা প্রদান করলে দিতে পারে। তিনি চাঁদা মসজিদ, মন্দির, গির্জা, ধর্মীয় সমাবেশে প্রেরক, যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান আছে, ধর্মীয় কার্যকলাপ ইনি এই চাঁদা দিতে পারবেন, কিন্তু চাঁদা আদায় করতে পারবেন না। খেলাধুলা হোক, আনন্দ মিছিল হোক, সেই সমস্ত জায়গায় উনি চাঁদা দিতে পারেন, কিন্তু পুলিশের কোনো সদস্য চাঁদা উঠাইতে পারেন না। এতটুকুই। 88 ধারা হচ্ছে অস্ত্র আইনের আওতা হইতে অব্যাহতি, অস্ত্র আইনের আওতা হইতে অব্যাহতি। এটা কত ধারা বলছে, এটা বলছে লোকে 88 ধারা, 88 প্রবিধান 88 হলো, 88তে বলছে 88 প্রবিধান 88তে বলছে অস্ত্রের আওতা হইতে অব্যাহতি। সংক্ষেপে পড়ে, এখানে এমসিকিউ নেই, এখানে তো মূল প্রশ্নে আসবে। সরকার কর্তৃক সরবরাহকৃত হোক, সরকার কর্তৃক সরবরাহকৃত হোক বা ব্যক্তিগত সম্পত্তি হোক, কোনো সরকারি দায়িত্ব পালন সম্পাদনকালে পুলিশ অফিসার সাজ সরঞ্জামের অংশ হিসাবে অস্ত্র, গোলাবারুদ বহনের ব্যাপারে 1887 সালের অস্ত্র আইনের 1 খ ধারায় বর্ণিত নিষেধাজ্ঞাবলীর আওতা হইতে অব্যাহতি দেওয়া হয়েছে। আপনারা জানেন অস্ত্র আইন 1 খ যারা একজন এই অধিকার যাব না, অনেকে সংজ্ঞা পড়ে, গাইড পড়ে যে অস্ত্র আইনের সংজ্ঞা থেকে কখনো অব্যাহতি দেওয়া হয়েছে। এই যে সাজ সরঞ্জাম ও ধরে নেয় সিনানো, পুলিশ, বিডিআর এই কয়টা ভাষা ব্যবহার করে, কিন্তু যদি অস্ত্র আইনের অব্যাহতির কথা আসে তখন লিখবেন সরকারি দায়িত্ব পালন করে অস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয়, হ্যাঁ, আমদানি, রপ্তানি, পরিবহন সব কিছুই আওতায় মুক্ত, সব কিছুর আপনি আওতায় মুক্ত। প্রথম কথা ভাষা কি ব্যবহার করছেন, সরকারের সম্মতিক্রমে বা সরকারের নিকট থেকে অনুমতিক্রমে আপনি যা কিছু করবেন অস্ত্র নিয়ে, উৎপাদন, রূপান্তর, বিক্রয়, লাইসেন্সে আপনার, কিন্তু আপনার আমার লাইসেন্স লাগবে না, অনুমতি। ঠিক আছে, তাহলে এই ডেট থেকে আমাদের কি হচ্ছে অব্যাহতি। সরকার কিনা, সরকারি কর্মচারী কিনা, এগুলো আপনারা দণ্ডবিধি আইনি পড়ছিলেন। তাহলে এখন কি বললাম, তাহলে সরকার কর্তৃক সরবরাহকৃত হোক বা ব্যক্তিগত সম্পত্তি হোক, কোনো সরকারি দায়িত্ব পালন করে পুলিশ অফিসার সাজ সরঞ্জাম হিসাবে অস্ত্র, গোলাবারুদ বহন করতে পারবেন, এর জন্য লাইসেন্স লাগবে না। অস্ত্র আইনের 1 খ দ্বারা বর্ণিত নিষেধাজ্ঞা নির্দেশাবলী আওতা হইতে অব্যাহতি দেওয়া হয়েছে। তাহলে কি করছে,
এই যে সেনানো বিমান পুলিশ আনসার যাই থাক এদেরকে অব্যাহতি দিতেছে। এইখানে লিখবেন সরকারের নিকট থেকে কি লাগছে, সরকার কর্তৃক বা সরকারের নিকট থেকে অস্ত্র আইন থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এরপরে আসেন খ, কোনো অনুষ্ঠানে অবসর গ্রহণের পরে কোনো অফিসার যখন অবসর গ্রহণ করবে, কোনো অনুষ্ঠানে যদি পোশাক পরিধানের অনুমতি দেয়, তাহলে একজন পুলিশ অফিসার বা কর্মকর্তা অবসর গ্রহণ করলো, তিনি যখন অবসরে গেলেন, অবসরে যাওয়ার পরে কোনো একটা অনুষ্ঠানের দাওয়াত পাইছেন এবং ইউনিফর্ম পরে আসার কথা, পোশাক পরিধানের অনুমতি দিয়েছে, একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার সাজ সরঞ্জামের অংশ হিসাবে রিভলভার বা পিস্তল রাখার জন্য অবশ্যই লাইসেন্স সংগ্রহ করতে হবে, কিন্তু তিনি লাইসেন্স ফি অব্যাহতি পাবেন। তাহলে এই পোশাকের সাজ সরঞ্জাম অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য তিনি তা ব্যবহার করতে পারবেন। তাহলে কি করা লাগবে, অবশ্যই লাইসেন্স সংগ্রহ করা লাগবে। আপনি যখন অবসরে গেছেন লাইসেন্স প্রদান করা আপনার নেওয়া লাগবে, কিন্তু এই লাইসেন্সের জন্য কোনো ফি প্রদান করা লাগবে না, এখন আমরা আসেন 88 সাথে 1012 পড়ে ফেলাই, 1012 পড়লে সহজ হবে না। এই যে রিভলভারের ফি কেন দিল না, কেন কি হইলো এটা একটু জানি নেই। 1012 88 প্রবিধান 88 এবং 1012 এবং 100 ভুল করছি 1-এর খ বিধি, এগুলো মনে রাখবেন, এগুলো জটিল করেন না। রিভলভার এবং রিভলভারের গুলি, রিভলভার 1012 রিভলভার এবং রিভলভারের গুলি পুলিশ অফিসারগণ ব্যবহারের জন্য রিভলভারের অনুমোদন করা হয়েছে। তাহলে পুলিশ অফিসারগণের ব্যবহারের জন্য রিভলভারের অনুমোদন করা হয়েছে। এটা কত করছে, 1012 ক, 1012 ক বলছে, 1012 খতে কি বলছে পড়া লাগবে না, খালি শোনেন, মনে রাখবেন। অব্যাহতির কথা আসলে 88, তারপরে 1012 আর হচ্ছে অস্ত্র আইন এর খ, এইটুকু। কিন্তু এমসিকিউর জন্য আমি বলি, শোনেন, রিভলভার এবং রিভলভারের গুলি বহিঃশুল্ক ব্যতীত ইন্সপেক্টর জেনারেল কর্তৃক নিযুক্ত সরবরাহকারীর নিকট হইতে পাওয়া যাবে। তাহলে রিভলভারের গুলি, রিভলভার এবং রিভলভারের গুলি মানে ওই রিভলভার যেটা পিস্তল আমরা বলি, রিভলভার বা পিস্তল এবং এর গুলি শুল্ক, এই যে বহি শুল্ক মানে বিদেশ থেকে আনতে যে শুল্ক বা টাকা লাগে, ওই শুল্ক দেওয়া লাগবে না, ব্যতীত ইন্সপেক্টর জেনারেল কর্তৃক নিযুক্ত সরবরাহের নিকট হতে পাওয়া যাবে। তাহলে ইন্সপেক্টর জেনারেল আপনার এই রিভলভারের গুলি এবং রিভলভার সরবরাহ করার জন্য কোনো শুল্কর প্রয়োজন হবে না, এরা ইন্সপেক্টর জেনারেল সরবরাহ করবে। এবার গ, স্বীকৃত নমুনা একটি রিভলভার সার্জেন্ট এবং সাব ইন্সপেক্টর পদমর্যাদার এবং তার উপরে প্রত্যেক অফিসার সাজ সরঞ্জাম অংশ হিসাবে ব্যবহার করবেন। স্বীকৃত নমুনার একটি রিভলভার, এটা বুঝলাম না। সার্জেন্ট এবং সাব ইন্সপেক্টর পদমর্যাদার তার উপরে প্রত্যেক অফিসার সাজ সরঞ্জাম মানে সাব ইন্সপেক্টর এবং সার্জেন্টের উপরের প্রত্যেক অফিসার সাজ সরঞ্জামের অংশ হিসাবে একটা করে রিভলভার বা অস্ত্র ব্যবহার করতে পারবেন। এই রিভলভার যে পাবে সরবরাহ করবে কিনা পুলিশের ইন্সপেক্টর জেনারেল, এর জন্য কোনো ফি বা শুল্ক প্রদান করা লাগবে না। এছাড়া কি বলছে, বাংলাদেশ পুলিশ একাডেমির সারদা ব্যতীত পুলিশের জন্য রিভলভারের গুলির পরিমাণ ব্যবহারিক রিভলভার প্রতি 24 রাউন্ড হবে। তাহলে প্রত্যেক রিভলভারের জন্য আমাদের থানা ফাঁড়িতে যে গুলি থাকবে তার পরিমাণ কত হবে, 24 রাউন্ড হবে। এমসিকিউ রিভলভারের একটি রিভলভারের জন্য কতগুলো গুলির বরাদ্দ থাকবে বা বুলেট, 24 রাউন্ড বুলেট বরাদ্দ থাকবে। প্রত্যেক রিভলভারের জন্য 24 রাউন্ড বুলেট বরাদ্দ থাকবে। এগুলো মুখস্থ না, এগুলো এমনি মনে পারবেন। তাহলে সারদা ব্যতীত এই রিভলভার পুলিশ একাডেমির সারদা ব্যতীত তাহলে পুলিশের যে বাইক ব্যবহার করে একটা রিভলভারের জন্য 24 রাউন্ড গুলি থাকবে। এবং পুলিশের সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট এর উপরে মানে সাব ইন্সপেক্টর থেকে শুরু করে ইন্সপেক্টর জেনারেল পর্যন্ত পোশাকের সাজ সরঞ্জাম হিসাবে কি ব্যবহার করতে পারে, রিভলভার বা অস্ত্র সাজ সরঞ্জামের অংশ হিসাবে ব্যবহার করবে। এই রিভলভার এবং অস্ত্র কিভাবে আসবে, ইন্সপেক্টর জেনারেল শুল্কমুক্ত হিসাবে আপনাকে আমাকে ওই অফিসারকে দেবে, শুল্কমুক্ত, কোনো টাকা পয়সা বহিঃশুল্ক, বিদেশ থেকে যে শুল্ক টাকার বিনিময়ে আনা হয় সেই শুল্ক দেওয়া লাগবে না। শুল্ক মানে আলাদা, আর এমনি কেনার টাকার হিসাব আলাদা।
ঠিক আছে, এতটুকু। তাহলে 88-র সাথে 1012 এবং একে অস্ত্র আইন একের খ বিধি পড়বেন, এতটুকু। এখন আসেন পরবর্তী হচ্ছে 88-র পরে। 88-র পরে হচ্ছে লেগে 89 কি বলছে? ও কর্তব্য অবস্থায় বেত এবং লাঠি বহন ইত্যাদি ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা। তাহলে কি বলছে? এই লাঠির উপরও নিষেধাজ্ঞা আছে। এই যে আমি আপনি লাঠি নিয়ে ডিউটি করি, এই লাঠির বিষয়ে আইন আছে। অস্ত্র আইন তো সবাই পড়ি। যদি লাঠি নিয়ে আইন আসে তাহলে কি করবেন? পুলিশের ইন্সপেক্টর বা তদুর্ধ্ব পদমর্যাদা কোনো অফিসার কর্তৃক নির্দেশিত না হলে, দেখেন সর্বনিম্ন ইন্সপেক্টর এবং তার উপরে কোনো অফিসারের নির্দেশ ব্যতীত আমি আপনি পুলিশ অফিসার এখন অনুমতি ব্যতীত লাঠি, মানে পুলিশ অফিসার যে অনুমতি দিয়েছে যে লাঠিগুলো, ওই লাঠি বা বেত ছাড়া ব্যবহার করতে পারবেন না। তাহলে অনুমতি ব্যতীত সে লাঠি বা বেত আপনি ব্যবহার করতে পারবেন না। আমরা যে লাঠি বা ব্যবহার করি, বেত জাতীয় লাঠি, ওটা অনুমতি ক্রমে। কিরা? ইন্সপেক্টর থেকে তদন্ত অফিসার যখন আপনাকে অনুমতি দেবে, তখনই আপনি পুলিশ অফিসারের অনুমতি ক্রমে লাঠি ছাড়া বা বেত বা লাঠি ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে? আপনি খালি অস্ত্রই যে অনুমতি নিয়ে ব্যবহার করবেন তা সেটা না, লাঠির জন্য ব্যবহারের জন্য আপনাকে অনুমতি লাগবে। যে লাঠি বা বেতের অনুমতি আছে আপনি ওইটাই ব্যবহার করবেন। এমসিকিউ আসলে পারবেন। তাহলে লাঠি বেতের ব্যবহারের ইন্সপেক্টর থেকে তদন্ত অফিসারের অনুমতি লাগে লাঠি বা বেত ব্যবহার করার জন্য। এখন সাব ইন্সপেক্টর পদে নিম্ন পদস্থ কোনো পুলিশ অফিসার কর্তৃক দায়িত্ব পালন করে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা রয়েছে। তাহলে সাব ইন্সপেক্টর পদের নিম্ন পদের পুলিশ অফিসার যদি আগ্নেয়াস্ত্র ব্যবহারের আপনার আমাকে নিষেধাজ্ঞা করা হয়েছে। আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা করা হয়েছে। কারা আগ্নেয়াস্ত্র ব্যবহার থেকে নিষেধাজ্ঞা করা হয়েছে? সাব ইন্সপেক্টরের নির্মে, এসপির নির্মে, এরকম আসতে পারে। আপনি এমসিকিউ মনে রাখবেন, সাব ইন্সপেক্টর পদের পদমর্যাদার কোনো পুলিশ অফিসার কর্তৃক সাব ইন্সপেক্টর নিম্ন পদের মর্যাদার কোনো পুলিশ অফিসার কর্তৃক কর্তব্য পালন করে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ব্যবহার নিষেধাজ্ঞা করা হয়েছে। আপনি ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ব্যবহার নিষেধ, মানে আপনার আমার যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র থাকবে ওটা নিষেধ, আমাদের নাই, সাব ইন্সপেক্টর থেকে নিচে। এরপরে আসেন 91, এই এমসিকিউটা গতবার আইছিল। এমসিকিউ সেতু, খেওয়া বা পথকর হতে অব্যাহতি। পথকর একসাথে লাগছে, মানে ওই যে আমরা টাকা পয়সা দিই। আগেকার ভাষাগুলো সুন্দর ছিল। তাহলে সেতু, খেওয়া যখন আমরা পারাপার হব, দায়িত্ব পালন করার সময় কোনো পুলিশ অফিসারগণ সেতু, সড়ক, খেওয়া পারাপারের উপশুল্ক হইতে অব্যাহতি দেওয়া হয়েছে। এইটা আইছিল অনেকে সড়ক পরিবহন আইনে চোখ বন্ধ করে দেখাইছে। বললাম না এগুলো মুখস্থ করবেন, এগুলো একবারই যাই। আমি 23 সালে, নিতান্তই বিশ্বাস করেন, আমি 23 সালে শরীফুল স্যারের কাছে এরকম বলতো সেইগুলো, কিন্তু এখন আমার রেকর্ডিংও নেই। আমি প্রত্যেক ধারা পড়ার সময় ডাক দিয়ে ফেলাই যে আপনাদের সামনে উপস্থাপন করব, এরকম আপনাদেরও দেখবেন সেম মনে থাকবে। তাহলে সেতু, খেওয়া যখন আপনি দায়িত্ব পালন করবেন, বা সেতু, খেওয়া, সড়ক, এইখানে আপনি টোল আপনার অব্যাহতি, আপনাকে টোল দেওয়া লাগবে না, কোনো পয়সা পাতি দেওয়া লাগবে না। এখন যদি আন্দাজে যার পড়া নাই, ও তো সড়ক পরিবহন দিয়ে খুব লাভ হয়, এই যে আমি সড়ক পরিবহন। আর আপনারা জানেন এমসিকিউ আমাদের সবচেয়ে সিনিয়র একজন আইন পড়ানো শরীফুল স্যার, যিনি আমার শিক্ষাগুরু, এই শরীফুল স্যারও কিন্তু পরীক্ষা দিতে গতবার 42টা মনে এমসিকিউ হয়েছে, 41-42। গতবার আলামিন পরীক্ষা দিয়েছে, শরীফুল তার আগের বার দিয়েছে, আলামিন দিয়েছে 41-42। তারা কিন্তু দীর্ঘ 8-10 বছরের বেশি শিক্ষকতা করে, প্রমোশন পাইছে, হাজার হাজার ছাত্র আছে। এইটাও কিন্তু অনেক সময় ভুল হতে পারে। আর আপনিও পাচ্ছেন 35, 38, 40, 42, মনে করেন না ওদের থেকে কম কিছু, আমার থেকেও কম কিছু আপনি মনে করেন না। নিজেরা সবসময় বড় মনে করবেন, আপনি উচ্চ শিখরে চলে যাবেন। ঠিক আছে? আর আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমাদের অমুক এটা করবে না, আপনি করে দেখা দেন, দেখিয়ে দেন অদেখা তোমায়। এ দেখবেন লাক্স সুন্দরী যখন প্রতিযোগিতা হয়, ওইখানে বলে দেখিয়ে দাও অদেখা তোমায়, মানে আপনি আপনার সৌন্দর্য গড়ে দিয়ে আপনি যে অদেখা ছিলেন সেটা প্রদর্শন করেন। ঠিক আছে? এই যে আমার জয়, হজরত, কাদের ওস্তাদ পরীক্ষা দেয়, আরিফুল টেলিকম, আরো বাকিরা যারা আছেন, বেশিরভাগ লোককে রাস্তায় নিয়ে আসা,
জয় নিয়মিতই পড়তো। দেখবেন এখন আপনাদের মনে হন কি আজকে আপনার দিন টিটকারি করতেছে, আগামীকাল যেদিন ফলাফল হবে, এমসিকিউ হবে, তারপরে রিটার্নে যদি কৃতকার্য আল্লাহ ভালো ভালো করে যেতে পারেন, দেখবেন এই পৃথিবী অবাক হয়ে দেখবে, দুনিয়া করবে সবাই কানাকানি। ওই যারা গান আছে না, মুখে মুখে উঠে যাবে আপনাদের র্যাঙ্কের কাহিনী, প্রেম কাহিনী উঠবে না। ঠিক আছে, যেমন রিজওয়ালির বেলায় ঘটে গেছে, এখন অনেকে পাগল বলেই জানে। ঠিক আছে, আসেন সামনে বাড়ি। তাহলে সেতু খেওয়া বা পথ এই সড়ক পথে যখন পারাবেন, দায়িত্ব পালন করলে টোল দেওয়া লাগবে না অব্যাহতি, সড়ক পরিবহন না, এটা পুলিশ প্রবিধানের কথা। এবং নৌযানতে শুল্কমুক্ত অব্যাহতি, নৌযানতে 91 দ্বারা নৌযানতে শুল্কমুক্ত অব্যাহতি, এটা একটু পড়ি, খেয়াল করুন। সামরিক বাহিনী আছে, সামরিক বেসামরিক যে কোনো সরকারি অফিসার, অধীনস্থ অফিসার এককভাবে সরকারি দায়িত্ব পালন উপলক্ষে কোনো সামরিক বা বেসামরিক মালিকানাধীন নৌযান ব্যবহার করলে নদী বা খালের শুল্ক প্রদান বা খালের খেসারত হতে অব্যাহতি পাবেন। তাহলে যদি মালিকানাও করে, সরকারি দায়িত্ব পালন করে সরকারি এবং বেসরকারি সামরিক এবং বেসামরিক কোনো সরকারি অফিসার, তাহলে সামরিক হলে সেনানো বিমান, বেসামরিক হলে আমরা পুলিশ, আনসার, বিডিআর, তারপর আছে আরো যারা আছে, এই লোকগুলো যদি মালিকানা নৌযান ব্যবহার করে তা বা খালের উপলক্ষে প্রদান করা বা খালের খেসারত হতে অব্যাহতি পাবেন। ঠিক আছে, এতটুকুই। তাহলে মালিকানা থেকেও অব্যাহতি, সামরিক এবং বেসামরিক যারা আছে কি অধীনস্থ একাধিক বা দায়িত্ব পালন করবে এদেরকে অব্যাহতি। শেষ। এখন 93, সাধারণ ভবিষ্যৎ তহবিল প্রযোজ্য 9 লাগছে। তারপরে বলি সাধারণ ভবিষ্যৎ তহবিল আমাদের যে জিপিএফ বলি, ওই জিপিএফ এ চাঁদা কর্তন করা বাধ্যতামূলক হয়েছে। এই জিপিএফ এ চাঁদা কর্তন করা বাধ্যতামূলক। আপনি চাকরি করলে বাধ্যতামূলক চাঁদা নির্দিষ্ট পরিমাণ কর্তন করবেন। এমসিকিউ, জিপিএফ এ চাঁদা কর্তন বাধ্যতামূলক। এখন আসেন 94, কর্তব্যরত অবস্থায় সফরে কোনো জন্য রেল, স্টিমার পরোয়ানা বা পাস। কর্তব্যরত অবস্থায় রেল বা স্টিমারে পরোয়ানা, অমনিবাস পরোয়ানা, পরোয়ানার নাম কি? অমনিবাস পরোয়ানা ও পাস। অমনিবাস মানে একটা পরিবহনের নাম, জানি না। তাহলে পরোয়ানা এবং পাস। পরোয়ানা জানেন আপনারা যারা ঢাকা, চিটাগাং, রাজশাহী যান, বিভিন্ন জায়গায় আমাদের হজরত জয় আছে, যারা গাড়ি রিকোয়েশন করতে যান, গাড়ির কিন্তু একটা পরোয়ানা থাকে জানেন। এই পরোয়ানা নিয়ে যমুনা সেতু, পদ্মা সেতু এবং ফেরি, এই সমস্ত জায়গায় পরোয়ানার কপি দিয়ে আপনাকে যাইতে হবে এবং পরোয়ানার কপি দিয়ে আসতে হবে। এই পরোয়ানা পাস করে নিয়ে আপনি কোথায় কোথায় যেতে পারবেন, তাহলে রেলে যেতে পারবেন। তারপরে হচ্ছে যখন আমাদের গাড়ি নিয়ে যায়, আমি গাড়িগুলো সরাসরি দেখছি, আপনারাও দেখছেন বলে মনে করি। তাহলে এই পরোয়ানা হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা না, এটা হচ্ছে গাড়ির পরোয়ানা, যে পরোয়ানা নিয়ে নদী পথে পার হওয়া যায়। তারপর পদ্মা সেতু, যমুনা সেতুতে আমাদের পুলিশের গাড়িগুলা ওই পরোয়ানা দেওয়া লাগে, তারপরে গাড়ি পাস দেয়। আর বড় ধরনের যেমন আমাদের পদ্মা সেতু, এটাতে পদ্মা সেতু বলে হয়। এই পদ্মা সেতু বলে টাকা দেওয়া বাধ্যতামূলক, ওখানে কোনো পরোয়ানা উইদাউট। ওই যে টোল প্লাজার যে আইন পাস করছে, ওই আইনি লেখা আছে দেখেন, যে কোনো লোক হোক, রাষ্ট্রের প্রধান থেকে নিম্নধাপ, কারোরই মানে টাকাবিহীন পার করা যাবে না, সব টোল দিয়ে যাওয়া লাগবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা, ফায়ার সার্ভিস বা জরুরি যে সেবাগুলো আছে তাদেরও পারাপারের জন্য এই টোল দেওয়া লাগবে। ওই রকম আইন করে পাশ করার কারণে এই আইনটা রহিত হয়ে যায়। ঠিক আছে, বলছে না আইনের ভিতর তো বলা আছে এক আইন অন্য আইনকে প্রভাবিত করবে না। ঠিক আছে, তাহলে আসেন কর্তব্যরত রেল বা স্টিমার, রেলওয়ে স্টিমার যোগে ভ্রমণের জন্য টিকিট দেওয়া হয়। এরূপ সকল ক্ষেত্রে পুলিশের ইন্সপেক্টরের নিম্নে পদমর্যাদার সকল অফিসার সরকারের দায়িত্ব পালনের গমনের সময় পরোয়ানা প্রাপ্যর অধিকারী। তাহলে কারাই পরোয়ানা পাবেন? ইন্সপেক্টরের নিম্ন পদের লোক। তাহলে ইন্সপেক্টরের নিম্ন পদে যদি কোনো আমরা সরকারি দায়িত্ব পালন করতে যাই, যদি স্টিমারে ওঠা লাগে, লঞ্চে ওঠা লাগে, সেই লঞ্চ, স্টিমার বা যেই আমরা গাড়ি নিয়ে ঢাকায় মালামাল আনতে যাই, খুলনাতে ওই পদ্মা সেতু, রাজশাহীতে যমুনা সেতু, তারপরে ওই
চিটাগাংয়ের থেকে যে ঢাকার ওই পথে কি কি টোলমোল আছে আমার জানা নাই, ওইগুলো কিন্তু আপনার কি লাগবে, পরোয়ানা নিয়ে আসা লাগবে। ওই পরোয়ানা দেখায় আপনি পার পাবেন, ঠিক আছে? কারণ আপনি দায়িত্ব পালন করতে যাচ্ছেন। ওখানে কিটা আছে, ইন্সপেক্টরের নিম্ন র্যাঙ্কের লোক আছে। আমরা সাব ইন্সপেক্টর যাই এবি, আর আমাদের কনস্টেবল নায়ক এএসআইরা যায়, যা ওই মালামাল পোশাক আদি আনে। এগুলো মনে হয় সবাই মেলাদিন চাকরি, ওই রাশেদুল ব্যতীত সবাই জানেন, কিন্তু এগুলো বই বিধিবিধান আছে, ঠিক আছে? এরপরে চলে যান সরকারি দায়িত্ব পালনের জন্য ভ্রমণের সময় রেলওয়ে পুলিশ। সরকারি দায়িত্ব পালন করার সময় রেলওয়ে পুলিশ অফিসারদের তাদের পদ ও মর্যাদা অনুযায়ী রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক পাশের টোকেন বা ব্যাজ সরবরাহ করা হয়ে থাকে এবং তারা কর্তব্যরত রেলওয়ে জেলাসমূহের কর্তব্যকালীন বিনামূল্যে যে কোনো ধরনের রেলগাড়ি ভ্রমণ করতে পারেন। তাহলে কি বলছে, রেলের যে পুলিশ আছে, রেল পুলিশ, এই রেলওয়ে পুলিশ কিন্তু আমার আপনার থেকেই পুলিশ, আমরা আপনার জাতি পারি। এই রেল পুলিশ এর অফিসার তাদের পদমর্যাদা অনুযায়ী কর্তৃপক্ষের নিকট থেকে পাস নেবেন। এই পাস নেবেন বা টোকেন বা একটা ব্যাজ নেবেন। এই ব্যাজ নিয়ে বাংলাদেশের রেলওয়ের জেলাসমূহ কর্তব্য পালনে বিনামূল্যে যে কোনো ধরনের রেলগাড়িতে ভ্রমণ করতে পারেন। তাহলে রেলওয়ে পুলিশ বিনামূল্যে কোথায় ভ্রমণ করতে পারে, রেলওয়েতে ভ্রমণ করতে পারে। তাদের কাছে কি থাকা লাগবে, তো পাশের টোকেন বা বেস, পাশের টোকেন বা বেস থাকা লাগবে। এই পুলিশের, রেলওয়ে পুলিশের যে পাশের টোকেন বা বেস থাকে, তারা কোন ধরনের পরিবহনে কোন ধরনের রেল ব্যবহার করতে পারবে, আন্তনগর, তারপরে লোকাল, এরপর আছে মেল। মেল হলে একেবারে দীর্ঘতি, তাহলে আন্তনগর, লোকাল, মেল, উপরের সবগুলা আপনি ব্যবহার করেন, উপরের সবগুলাই, কারণ যে কোনো ধরনের রেল ব্যবহার করতে পারে। রেলওয়ে পুলিশের অফিসারগণ যদি কর্তৃপক্ষের পাস নিয়ে বা টোকেন নিয়ে বা ব্যাজ নিয়ে থাকেন, তাহলে উনি দায়িত্ব পালন করা রেলের যতগুলো জেলা আছে উনি কি করবেন, ভ্রমণ করতে পারবেন। এই ভ্রমণ করার জন্য এমন কোনো রেল নিষিদ্ধ নেই, যে কোনো রেলেই উনি এই ভ্রমণ করতে পারবেন। এই এরপরে আসেন 98, 99, 100, এইগুলোর তো প্রশ্ন হবে না, কিন্তু এটা বোঝার জন্য হয়তো 5-10 মিনিট লাগতে পারে। এই 5-10 মিনিট থাকেন, এই 5-10 মিনিটের ভিতরে পড়া শেষ, এই 100 পর্যন্ত শেষ। এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস, প্রশ্ন আজ পর্যন্ত আসে নাই, কিন্তু জানার বিষয় আছে। তাহলে আমি একটু করে পড়ে গেলে শোনেন। পুলিশ অফিসার কর্তৃক দেওয়ানি মামলা। পুলিশ অফিসারের বিরুদ্ধে কি ধরনের দেওয়ানি মামলা হবে, সকল পদমর্যাদা পুলিশ অফিসারগণকে যে জেলায় তার কর্তব্য আছে সে জেলায় বসবাসকারী কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো দেওয়ানি মামলা রুজু বা সরকারি কর্তব্য সম্পাদনকালে কৃত কোনো কাজের জন্য পুলিশ সুপারের অনুমতি ছাড়া কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে দেওয়ানি মামলা রুজু নিষেধ করা হয়েছে। খালি খেয়াল করেন, সকল পদমর্যাদার পুলিশ অফিসারকে যে জেলায় তার কর্তব্য আছেন, মানে আমরা যে জেলায় কর্তব্য পালন আছি সেই জেলায় বসবাসকারী কোনো ব্যক্তির বিরুদ্ধে, মানে আমি আপনি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো দেওয়ানি মামলা রুজু, মানে তাহলে কি বলছে, সকল পদমর্যাদার পুলিশ অফিসার যে জেলায় তারা কর্তব্য আছে, আমরা যে জেলায়, ধরুন আমি খুলনায় আছি, হজরত আছে চট্টগ্রাম, কাদের স্যার আছে খুলনায়, জয় খুলনায়, রশিদুল সারদা, আর আরিফুল হচ্ছে টেলিকম সমগ্র বাংলাদেশ, তাই তো মনে হয় খুলনা জেলা। তাহলে এই যে আপনি আছেন, এই দেওয়ানি মামলা রুজু করা বা সরকারের কর্তব্য সম্পাদনকালে আমি আপনি যে সরকারের দায়িত্ব পালন করতেছি, কাজ করার সময় আমাদের কৃতকর্ম, আমাদের কাজে ভুল ত্রুটি হতেই পারে। কোনো কাজের ফলে পুলিশ সুপারের অনুমতি ছাড়া পুলিশ অফিসারের বিরুদ্ধে দেওয়ানি মামলা, আমাদের কাজের ভুল হতে পারে, এর জন্য আমাদের দেওয়ানি মামলা করা যাবে, নিষেধ করা হয়েছে। যদি রুজু করা হয় তবে প্রত্যেকটি মামলার বিষয়ে পুলিশ সুপার, জেলা ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অথবা ইন্সপেক্টর জেনারেলকে অবহিত করবেন। কেউ যদি মামলা করে বা মামলা করে ফেলায়, তাহলে কি করবে, দায়িত্ব পালন করার সময় তাহলে পুলিশ সুপার ঘটনা তাৎক্ষণিক ডেপুটি মানে ডিআইজি কে জানাবে, ডিআইজি ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এবং ইন্সপেক্টর জেনারেলকে অবহিত করবে। এই এগুলো তেমন জটিল করে না, কিন্তু আছে, এটা আছে কোন, পুলিশ অফিসার কর্তৃক দেওয়ানি মামলা। তাহলে আপনি যে জেলায় কর্মরত আছেন ওই জেলায় কারোর বিরুদ্ধে দেওয়ানি মামলা করতে পারবেন না, ওই জেলায় কারোর বিরুদ্ধে দেওয়ানি মামলা রুজু করা যাবে না। এবং সরকারি কর্তব্য পালনকালে কৃত কোনো কাজের জন্য পুলিশ সুপার অনুমতি ছাড়া কোনো পুলিশ অফিসার, একটা হলে পুলিশ আপনি করবেন না, আর একটা হচ্ছে পুলিশের বিরুদ্ধে যদি কোনো লোক দেওয়ানি মামলা করে তাহলে অবশ্যই পুলিশ সুপারের অনুমতি নেবেন। পুলিশ সুপারের অনুমতি ছাড়া যে মামলা করেই ফেলায়
আর এই পুলিশ সুপার তাৎক্ষণিক জেলা ম্যাজিস্ট্রেট কাকে জানাবে? পুলিশ সুপারে পুলিশের নামে যদি কোনো ব্যক্তি পুলিশের সদস্য দায়িত্ব পালন করার সময় তার দায়িত্বের কারণে যদি কোনো ব্যক্তি দেওয়ানি মামলা করে, তাহলে পুলিশ সুপার কাকে কাকে অবহিত করবেন? জেলা ম্যাজিস্ট্রেট, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, উপরের সবগুলা এগুলো আপনাদের পড়া লাগবে না, আমি পড়ার কথা বলছি। 100-র ভিতরে মাত্র ধারা আছে 1, 2, 3, 4, 5, 100-র ভিতরে 11টা, মোট ধারা পড়বে 120টি। ভয় কিসের? এমসিকিউর ভয় আসছে, তাই এমসিকিউ করতেছি, এইগুলোই শোনেন। এরপর আসেন 99 ধারা। 99 ধারা পালনীয় সাধারণ নির্দেশাবলী। দেওয়ানি ও ফৌজদারি মামলায় পুলিশ অফিসারগণের পক্ষে সমর্থন। তাহলে দেওয়ানি এবং ফৌজদারি মামলা উপরে কিন্তু একটা বিধান বসলেন, আপনি যে থানায় জেলায় চাকরি করবেন কারোর নামে দেওয়ানি মামলা করবেন না। আবার আপনার নামে যদি দেওয়ানি মামলা করে তাহলে অবশ্যই পুলিশ সুপারের অনুমতি নেবে। পুলিশ সুপারের অনুমতি ছাড়া যে কেউ মামলা করেই বসে, সেক্ষেত্রে পুলিশ সুপার জানতে পারলে কি করবে? ওই মামলা কি জন্য করছে? আপনি দায়িত্ব পালনকালে আপনার দায়িত্ব পালনে কোনো দেখে উনি দেওয়ানি মামলা করছে, কিন্তু এই দেওয়ানি মামলা করলে সমস্যা নাই। এই এর এর এটা পুলিশ সুপারের অনুমতি নেবে। পুলিশ সুপারের অনুমতি ছাড়া করার কারণে পুলিশ সুপার কি করলো? জেলা ম্যাজিস্ট্রেট, ডিআইজি এবং ইন্সপেক্টর জেনারেলকে অবহিত করলো। এখন আসেন ফৌজদারি এবং দেওয়ানি মামলা পুলিশ অফিসারগণের পক্ষে সমর্থন। কিভাবে সমর্থন করে স্যারেরা আর কিভাবে সমর্থন করে না, সুন্দর কথা গল্প পড়লে তারপরে গল্পের ছোট করে বলবেন। খেয়াল করেন, যে সকল পুলিশ অফিসার আইনানুগ কোনো কর্তব্য সম্পাদনকালে দেওয়ানি এবং ফৌজদারি মামলায় জড়িয়ে পড়েন, তখন সরকার পুলিশ অফিসারের তার পক্ষে সমর্থনের দায়িত্ব গ্রহণ করেন। খেয়াল করছেন, যখন আমি আপনি কিন্তু নিয়মিত দায়িত্ব পালন করি, তাহলে যে সকল পুলিশ অফিসার আইনানুগ কোনো কর্তব্য, মানে আমাদের আইনানুগভাবে যে কাজ ডিউটি দায়িত্ব পালন বা সম্পাদনকালে দেওয়ানি বা ফৌজদারি মামলায় জড়িয়ে পড়েন, তাহলে আমাদের এই কাজের জন্য দেওয়ানি এবং ফৌজদারি মামলা হতে পারে, এটা কোনো অস্বাভাবিক নয়। তখন সরকার পুলিশ অফিসার তার পক্ষে সমর্থনের দায়িত্ব পালন করবেন, মানে সরকার আমার পক্ষে নেবে। আমার পক্ষে অবস্থান সরকারের এই জন্যই যে আমি সরকারের আইনানুগ দায়িত্ব পালন করতে গেছিলাম, তাই সরকার আপনার পক্ষে অবস্থান নেয়। এরকম ঘটনা আছে কি নাই? ফৌজদারি কার্যবিধিতে এরকম কথা পড়ছেন কিনা? যদি আপনি দায়িত্ব পালন করার জন্য ফৌজদারি অপরাধে পড়ে যায়, তাহলে সরকার অনুমতি ছাড়া মামলা মোকদ্দমা করা যাবে না। এটা ফৌজদারি কত নম্বর ধারায় পড়ছেন? কেউ আছেন জানা মতো? ধরে বলেন। হ্যাঁ, তাহলে পিআরবি তো আছে না? পিআরবি তে ওইখানে দেওয়ানি, মানে ফৌজদারি কথা, এখানে দেওয়ানির কথা। দেওয়ানি আর ফৌজদারি দুটি আছে। তাহলে আপনার আমার বিরুদ্ধে যদি মামলা হয়, তাহলে এই সরকার পুলিশ অফিসার আপনার পক্ষে অবস্থান নেবে, এটা খেয়াল করেন। আর যদি সরকারের নিকট প্রতীয়মান হয় যে কাজটি সরল বিশ্বাসে করা হয়েছে, কিন্তু ঘটনা যদি এরূপ হয়, এই কাজটা সরকার দেখলো কি সরল বিশ্বাসে আপনি করছেন, এবং যদি ঘটনা এরূপ এরূপ না হয়, তখন সরকার তার পক্ষে সমর্থন বা কোনো সহযোগিতা প্রদানের দায়িত্ব আবদ্ধ হবেন না। মানে সরকার পরিলক্ষিত করছে এই কাজটা আপনি সরলভাবে করছেন বা আইনানুগ দায়িত্ব পালন করার সময় করেন নাই, আপনার বিরুদ্ধে মামলা বা অভিযোগ হয় নাই, ফৌজদারি বা দেওয়ানি, তখন সরকার আপনার পিছনে নাই, আপনার কাছে আর থাকবে না। এরমই তো ঘটনা ঘটতেছে নিয়মিত, তাই না? এতটুকুই। এই কেটতে পারে অনেকে দ্বারে প্রশ্ন করবে, এর প্রশ্ন আসে না, এমসিকিউ। তাহলে আপনার যদি দায়িত্ব পালন করার সময় দেওয়ানি বা ফৌজদারি অপরাধ দেওয়া যায়, সরকার আপনার পিছনে থাকবে, পুলিশ অফিসার। আর যদি আপনি কাজটা আপনার নিজের ব্যক্তিগত পার্সোনাল এবং স্বেচ্ছাকৃতই করে থাকেন, তাহলে এর দায়ভার আপনার উপর বা আমার উপরই বর্তাবে, যে করছে তার উপর। এরপর আসেন 99 খ। যখন সরকার পক্ষ সমর্থনের অস্বীকৃতি দেয় না, যখন সরকার পক্ষ সমর্থন, মানে আপনাকে আর সমর্থন করে না, অস্বীকৃতি, মানে আমার পার্সোনাল জিনিস, আমি অন্যায় করছি, দায়ভার তো আমারই, তাহলে অস্বীকৃতি নাহলে সরকার আর আমার স্বীকৃতি না, তখন সংশ্লিষ্ট অফিসার যেমন প্রয়োজন মনে করেন তেমন নিজ খরচে পদক্ষেপ নেওয়ার দায় এবং তার উপর বর্তাবে। তাহলে আমি যদি অন্যায় করি, এর খরচ, এর দায়ভার আমার উপরই বর্তাবে। তাহলে যদি আপনি স্বেচ্ছায় করেন, এ কথা বলতেছেন কি এই জায়গা দেখা যাচ্ছে না, ভিডিও মুড অনে আছেন, সবাই পুরাতন লোক। এ এ স্যারের নাম কি? এ স্যারের তো কথা কচ্ছে গন্ধ দেই। এই মালেক, মালেক মহাকবি সনেট। যাক, তারপরে কি? তাহলে সরকার তার যুক্তিসঙ্গত খরচাদি বহন করবে।
যদি আপনার অপরাধ সরকারি দায়িত্ব পালনকালে হয় তাহলে সরকার আপনার বহন করবে, আর যদি আপনি নিজ উদ্যোগে করেন এবং এর জন্য দায়ভার দোষারোপ সব খরচগুলো আপনারই এবং আপনি তা বহন করবেন। এতটুকু সাধারণ বিষয় নিয়ে এত সময় বসে থাকার সময় নেই। 100 দ্বারা পুলিশ সুপার বা সমপদমর্যাদার অফিসারদেরকে ফৌজদারি এবং দেওয়ানি মামলার বিষয়ে অব্যাহতি করতে হবে। 100 দ্বারা মনে রাখেন, যে সকল পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলা রুজু করা হয়েছে তারা সঙ্গে সঙ্গে পুলিশ সুপার কিংবা সমপদমর্যাদার অফিসারকে অবহিত করবেন। এই যে আমাদের দেশে কিন্তু অনেকের দেখবেন জুরিদার ভাই, কনস্টেবল, নায়ক, এএসআই, অনেকের বউ দেখবেন আপনার জুরিদার, পারিবারিক মামলা হয়, দেওয়ানি, ওই ফৌজদারি কি নারী নির্যাতন, যৌতুক, দেলমোহরের মামলা করে। যখন এই মামলা পড়বে আপনার, আপনি অবশ্যই সরকারকে অবহিত করবেন। যদি অবহিত না করেন কিন্তু এটা বিশাল বিপদে পড়ে যাবেন। এটা পিআরবির কত বলছে? 100-তে বলছে। আপনি সরকারকে অবগত করবেন, আমার স্ত্রী বা আপনি বাড়ি গেছেন, মারামারিতে পড়ছেন, ডাকাতি পড়ছেন, তাৎক্ষণিক মামলা হয়েছে, আপনি জানতে পারছেন, জানাবেন যে আমি অমুক অমুক মামলায় আমার এলাকায় গেছি বা আমার এলাকার লোকজন অনেক মামলা রুজু করছে। তখন সরকার যে পদক্ষেপ নেয় সেটা সরকারের। তাহলে আমার আপনার দায়িত্ব কি হলো? আপনি যখন দেওয়ানি বা ফৌজদারি মামলা আপনার নামে রুজু হবে, আপনি জানতে পারবেন, অবশ্যই আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে, আপনার নিয়োগকারী পুলিশ সুপার বা আপনি যার অধীনস্থ পুলিশ সুপারের অধীনস্থ আছেন তাকে জানাবেন। আজকে এখানে শেষ।